অনেক ২-৩ সপ্তাহ আগেই বলছিলেন আপনি দরদ দেখছিলেন। ওইটা নিয়ে আর বলা হয়নি কারণ আপনার ক্যামেরা অফ আছিল। হ্যাঁ। এখন বলবো দরদ নিয়ে? বলেন। আচ্ছা, দরদের মেইন কাহিনী যেটা হলো, মানে একদম বেসিক যে কাহিনীটা, এটা তো হলো ধরো মুননাইটের মতো যে পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা আছে। তবে ওর মধ্যে কি ওই যে তালাশ মুভিটা দেখছো আমির খানের? হ্যাঁ। তালাশ মুভিতে যেমন আমির খান কারিনা কাপুরের যে ক্যারেক্টারটা, ওটার সাথে সে কথা বলে আর কেউ দেখে না। এখন হ্যাঁ। কারিনা কাপুরের সাথে যখন কথা বলে তখন তার আশেপাশে যে পুলিশরা আছে, মানে তার যে ইয়েরা কনস্টেবল, তারা সবাই আমির খানকে পাগল মনে করতো। কারণ আমির খান তার সাথে কথা বলতো, আমির খান তো জানতো কি কারিনা কাপুরের যে ক্যারেক্টারটা ওটা আছে, কিন্তু আমির খান মানে অন্যরা দেখতো না যে আমির খান এখানে দেখতো কি আমির খান নিজে নিজে কথা বলতেছে। তো শাকিব খানের এই মুভিটার ভিতরে মেইন ওইটা ছিল যে সে তার মানে ওয়াইফ তারে সে নিজে দেখতো, অন্য কেউ দেখতো না, মানে এটা তার কল্পনা। আর এটা তার মানে ওয়াইফের সাথে একটা ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে। একজন নায়কের সাথে দেখা করতে গিয়ে, এটাকে কি বলে, সেলিব্রিটি কি যেন একটা বলে, মানে একজন সেলিব্রিটির প্রতি অনেক হ্যাঁ। ইয়ে থাকে। অবসেসড। এই মুভিটার কাহিনী আবার এই কিছুদিন আগে লিপস্টিক নামে একটা মুভি ছিল, তো বাংলাদেশে? ওইটার ভিতরে একজন মানে না, না। নায়কের প্রতি অবসেস। হ্যাঁ। তো ওই দেখা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, তো ওই ওই পরে আর কি ওইখানে মানে ইয়ে মারা যায়, হ্যাঁ শাকিব খানের ওয়াইফ যে মারা যায়। এরপর থেকে শাকিব খান আর কি কল্পনা করে যে তার সাথী আছে। এভাবে করতে করতে তার যে মানে যারা ইয়ে ছিল, খারাপ লোক ছিল, তাদের সবাইকে মানে এক এক করে মারিয়া ফেলে। শেষে অ্যারেস্ট হয়, এতটুকুই শেষ। মানে কাহিনী আর বেসিক, একদম বেসিক, কোনো বড় আমি কাহিনী জটিল কাহিনী কিচ্ছু নাই। শুধু দরদ পার্সোনালিটি ডিসঅর্ডার, সে শুধু কল্পনা করে তার ওয়াইফ তার সাথে আছে, আসলে নাই, এতটুকুই। দরদ নিয়া ওরা যে হাইপটা ক্রিয়েট করছিল যে কোন জায়গা থেকে হাইপ যা কপি না। ক্রিয়েট করছে, হাইপের অনুযায়ী কোনো মুভি হয়ই নাই। আর যদি বলো কপি না বলো, এখানে কয়েকটা জিনিস আছে যে কপি আহ, নাই। আমি যে প্রথম বললাম তালাশ, হ্যাঁ। বা এই এই ধরনের সিনেমাতে এগুলো হবেই। ধরো একটা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকবে, বা সেই কাউকে দেখবে, অন্য কেউ দেখবে না। এগুলো আগে মুভি হয়ে আসছে, একেবারে এরকম ভাবে বলবা যে এরকম মুভি আগে হয় নাই, এই দি মুভিটাই বয়েসও প্রথম, তো দেখায় এবার সিজন 4-এ। আছে। সিজন 4-এ বুচার কল্পনা করতে থাকে একসাথে ৩-৪টা আহ, ক্যারেক্টার। বুচারের ওয়াইফরে ওইটা তো কল্পনা মানে করে বুচার। অনেক আগে থেকে চলে আসতেছে এসব হ্যাঁ। মুভির কাহিনী। ওইটারে নতুন করে একটা মুভি বানিয়ে শাকিব খানের নিচে দেখে এরকম মুভি আগে হয় নাই, এরকম কাহিনী আগে হয় নাই। প্রতিটা মুভি রিলিজ করলে তো এটা বলে যে এরকম মুভি আমরা কখনো বানাই নাই, বাংলাদেশের মানুষ তো দেখেই নাই। বাংলাদেশের মানুষ তো ইন্টারনেট। তারপরেও বাংলাদেশের মানুষ এখন হলিউড দেখে, হ্যাঁ। কোরিয়ান দেখে, আরো কত কিছু দেখে, আর পোলাপান এইগুলো দেখে যদি নাই। এই মুভিটা নিয়ে যত হাইপ ক্রিয়েট করা হয়েছে, ইন্ডিয়াতে রিলিজ দিছে এই মুভি, হুম। এইটা যদি ইয়েতে করা হইতো, তুফানে করা হইতো, তাহলে অনেক ভালো রেজাল্ট আসতো। তুফান। তুফান, দরদ থেকে তুফান অনেক গুণে ভালো মুভি ছিল হ্যাঁ, অ্যাকশন সিনেমা হিসেবে। দরদে কিছু কিছু জায়গায় ওভার অ্যাক্টিংও লাগছে অনেক। আর ধরো যে মেইন যে পয়েন্টটা, ওইটা আমার মনে হয় না যতভাবে ফুটিয়ে তুলতে পারছে। তবে দরদ লাস্টে কিছুটা ইয়ে ছিল, লাস্টে যে থ্রিলটা দেখাইছে ওটা একটু ভালো ছিল। এক তো ইতে তুফানে ওইটার ভিতরে সাকিব খানের অ্যাক্টিং আমি দেখি না কোথাও খারাপ তুফানের ভিতরে। তারপর ওইটার ভিতরে একটা সিন আছিল যেটা পার্সোনালি ভালো লাগছে অনেক। ওরা একটা 4-4.5 মিনিটের ফাইট দিছিল, গান ফাইট, পুরো আনকাট। এক্সট্রাকশনে যেমন দেখছিলাম না, তুমি দেখো ওরকম। তুফান মুভিটা বাংলাদেশের প্রথম মুভি যেটাতে এন্ডিং কি হয়েছে, কি ঘটতে পারে, এসব নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, এরকম আয় কোনো মুভি হয়নি। দরদের স্টোরি এমন তোমার প্রেডিক্ট হয়ে যায়। হ্যাঁ। মানে যারা ধরো এই জেনারেল মুভি দেখে, আর যেহেতু এটা আগে থেকে বলা হয়েছে যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তুমি তো পুরো সবাই মুভিটা আগে বুঝা দেখতেছো, কোনো গেছে। পার্সোনালিটি ডিসঅর্ডার পাইতেছো না। তার মানে কি কিছু একটা যে টুইস্ট আছে, এটা তো তুমি নিজেই বুঝে যাবে যদি তুমি মুভি দেখে থাকো এই ধরনের। আর এটা বড় কোনো টুইস্টও না। যদি এই জায়গায় যদি এমন দেখাইতে হচ্ছে ভিলেনরেও কল্পনা করতেছে, ও ভিলেনরে মারতেছে, কিন্তু আসলে ওটার কল্পনা। ওইটা ওই যে ওইটাও কপি হয়ে যেত ইয়ের মাহেশ বাবুর মুভিটার। ওইটা আমার favorite, না, ঢাকালাস। তারপরও এটা একটু বেশি ইন্টারেস্টিং হইতো, কারণ ওইখানে মাহেশ বাবুর মুভিটাতে তো সেম, ও সব কল্পনা করে যে ওর ফ্যামিলিরে মেরে ফেলছে, ওর মা বাবাকে মেরে ফেলাইছে। ভালো মুভি ওই আছিল। ভিলেনের তো মারেও, হ্যাঁ। কিন্তু আসলে কোনো ওইখানে কেউ থাকে না। মাহেশ বাবুর ওই মুভিটা আমার কাছে আসছিল প্রথম ইন্টারসেপশন। না, মুভিটা আমার কাছে ভালো ওইটা আছিল, অনেক অনেক ভালো লাগছে। অনেক ভালো আছিল। যখন ও বার্থডে সেলিব্রেট করে, তারপরে হ্যাঁ, বাসে, ওই যে ওই সিনটা। ওইটা কৃতি সেনন ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, কৃতি সেনন ছিল। স্টোরি এত ভালোভাবে দিছিল কিন্তু অডিয়েন্স দাম দেয় নাই ওই ওটার স্টোরির। ইয়েটা, সাউন্ড ট্র্যাকটা আমার কাছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক ভালো হ্যাঁ, লাগছিল। যখন এই যে একটা ইয়ে বাজে, একটা গানের মতো মানে ক্যাসেট থাকে যে,
ওইটা হ্যাঁ। বাজে। তারপর ও স্কুল থেকে বাড়ি ফিরে আসে। তো হ্যাঁ। ৩-৪ টা সাউন্ড ট্র্যাক আমি আছে মনে হয় ওই মুভিটার। ওই মুভিটার অনেক ভাল একটা লাগে। রিল দেখছি আজকে না কালকে। ওই জায়গায় বলতেছে যে মুভির স্টোরি সেই, সবকিছু সেই, কিন্তু অডিয়েন্সের সামনে জোকারের একটা ইমোজি দেওয়া। কারণ এখন অডিয়েন্স ওইটা এখন ওইটা আন্ডাররেটেড। আমিও শেয়ার দিছি। হ্যাঁ, এখন কইবো আন্ডাররেটেড এটা এটা। কমেন্টের অডিয়েন্সের মধ্যে সমস্যাই এটা। হ্যাঁ, যেমন তুমি এটা দেখো রকস্টারের মতো মুভি ফ্লপ হয়ে গেছে। কিন্তু আর ওই এখন যে দরদের কথাটা আমি শেষ করি এখানে। দরদের যদি তুমি মানে যে মুভি বলো এটা কোনো না কোনো ভাবে ইন্সপায়ার্ড। যে কোন মানে এই হ্যাঁ, ধরনের এই মুন নাইট বলো, তালাশ বলো, এই ধরনের যে মুভিগুলো সবগুলো থেকে ইন্সপায়ার্ড। তো এইটাকে তুমি একেবারে বলতে পারবো না যে এটা রিয়েল স্টোরি। যেভাবে তারা মার্কেটিং করে ওইভাবে হয় নাই। আমি দেখি নাই, মানে মুভি দেখি নাই। আমি আরনারের ভিডিও দেখছিলাম রাকিব ভাইয়ের। উনি ৪-৫ টা মুভির স্টোরি বইলা দিছে। সিন টু আছে সিন তো ম্যাচ করে দিছে। সিন টু সিন, ফ্রেম টু ভাই ফ্রেম এর ম্যাচ জন্যই তো করে মানে দিছে। আমি বাংলাদেশী মুভি দেখতে বিশেষ মানে পাই না, সাহস পাই না যে ওরা মানে অরিজিনাল কনটেন্ট লিখতে পারে না ভাই। মাঝে মধ্যে লেখে অরিজিনাল লিখে তো অভ্যাস নাই। কেউ হ্যাঁ, অভ্যাস থাকলে না ওই অরিজিনাল কোন এক লিখবো। ডাইরেক্টর আমি 400-500 মুভি বানাইছি, আমার এই আরেনারের সাথে বাজছিল না অনেক আগে, কি জানি ঝুন্টু, দেলওয়ার জান ঝুন্টু। সেম ওইটা নিয়া মাসুমের সাথে, তারপর আরনারের সাথে। সেম ক্যাটাগরির মুভি বানাই আছে, 400-500 বানাইছে, এশিয়ায় প্রথম, এই সেই হ্যাঁ তো স্পেশাল হ্যাঁ, নাগিন নাগিন হ্যাঁ। স্পেশাল। ওইটা ওইটা চ্যালেঞ্জ দিছিল না যে আপনি মুভি বানান, আমি টাকা দেব। এরপর ডাইরেকশনের দিক দিয়া ভাই মানে নরমাল ডাইরেকশন মনে হয় হ্যাঁ, আমাদের। দরদেও সেম। আমি দরদের কথা বলি, ডিরেকশন একদমই লো ছিল। ডিরেকশন মানে যেভাবে বলছে হাইপ হিসেবে ডিরেকশন আমার একটু ভালো লাগে নাই। ডিরেকশন মানে ক্যামেরার অ্যাঙ্গেল, তারপর হ্যাঁ, ধরো যেই মানে সিন গুলোকে তোমার সিনেমাটোগ্রাফিতে যেভাবে ফুটিয়ে তোলে, ধরো লো অ্যাঙ্গেল শট থাকে, উপর থেকে শট থাকে, তারপরে ওয়াইড অ্যাঙ্গেল শট থাকে, হ্যাঁ, এই ধরনের কোনো শটই ছিল না। মুভি ক্যালিও সিরিয়ালে আগাইতেছে নর্মাল স্ক্রিনে, নর্মাল ফ্ল্যাট স্ক্রিনে চলতেছে। নাটকের ওই মতো। ধরনের কোনো সিনেমাটোগ্রাফি ছিল না। এক তো বাংলা মুভির এত বড় ডাউনফলের কারণ হইতাছে এইসব ডিরেক্টর, যারা চিন্তা করে যে আরে বাঙালি তো অন্য মুভি দেখেই নাই, ওরা ভাই ৩-৪ টা মুভির স্টোরি এক মুভিতে ডালো, খিচুড়ি বানায় দিয়া দাও। ওরা করে কি ইউটিউবারের এই মতো চিন্তা একটা করে। ট্রাইপড বসায়, ক্যামেরা অ্যাঙ্গেল বসায় ফেস বরাবর, হ্যাঁ। এই শুটিং চালু, এই অ্যাকশন। এইভাবেই চলছে। তুফানটার ভিতরে তারপর রায়হান রাফি কিছুটা চেষ্টা করছে, কিন্তু দরদে একদম সেম হাওয়ায় ফ্ল্যাট চলছে। তুফানে যখন ওই যে ৪ মিনিটের আনকাট অ্যাকশনটা চলতেছিল, ওইটাই আপনি ফ্রেম থেকে একবারের লিগাও ডিসকানেক্ট হইবেন না। ফ্রেম এমন ভাবে দিছে। ওইটা দেখলে বোঝা শেষের যায় দিকে যে না, দেখছিলাম। ডিরেক্টর কষ্ট করছে। হাওয়ায় তো ভালো অনেকগুলো সেই শট হ্যাঁ, ছিল মানে মানে হাওয়ায় নদীর উপরে অনেকগুলো হ্যাঁ, দারুণ শট ছিল। ওরা লেন্স চেঞ্জ করে মানে অনেক ভালো হুম। ভালো ছিল, যে জায়গায় যা লাগবে ফির অনুযায়ী ভালো। হাওয়াতে কি করছিল, ধরো তোমার নৌকাটা এমন, ঠিক আছে? হ্যাঁ, তো ওরা তো আর সমুদ্রের মাঝখানে যায়া শুট করতে পারবে না। তো ধরো এখান থেকে শুট করতাছে। তারপর আবার যখন শুট করতে হইব, ওরা পুরা জাহাজটা ঘুরাইছে। ঘুরে আবার এখান থেকে শুট করছে। কষ্ট করছে, দেখলেই বোঝা যায় যে হ্যাঁ। কষ্ট করছে। না, হাওয়া আর সিনেমাটোগ্রাফি সুন্দর ছিল। ওইটার ভিতরে অ্যাক্টিং, প্রতিটা ক্যারেক্টারের অ্যাক্টিং। আমার মনে হয় বাংলাদেশের এইটা হাওয়া প্রথম মুভি যেটার ভিতরে প্রতিটা ক্যারেক্টারের কোনো অ্যাক্টিং এ ফল্ট ছিল না। তারপর আবার অনেকে তো বলে যে এটা থেকে কপি ইন্সপায়ার, কিন্তু ইন্সপায়ার ভালো। অনেকে বলছিল হ্যাঁ, কোরিয়ান একটা মুভির, কিন্তু কিন্তু ২ টা মুভির স্টোরি একবারে আলাদা। কিন্তু যদি কপি করেও যদি ভালো করে করতে পারে তখন ভালো লাগে, হ্যাঁ, যদি ফালতু ভাবে করে তখন ভালো লাগে না। যেমন যেটা বলে যে কোরিয়ান মুভির একটা কপির, কোরিয়ান মুভিটা ছিল পুরো হাইজ্যাক নিয়া। অনেক কিছু মানুষদের হাইজ্যাক করে জাহাজে নিয়ে যায়। কোরিয়ান মুভিটা ছিল এটা। আর এটার তো পুরো কনসেপ্টই আলাদা, হাওয়া মুভির। হ্যাঁ, এইটার অনেকে সিনেমাটোগ্রাফি একটু কপি করে, কিন্তু ওরা এটা বুঝে না যে ভাই সমুদ্রের ভেতরে চলতাছে সব সিন। ওইটাও সমুদ্রের ভিতরে আছে, এটাও সমুদ্রের ভিতরে আছে। সিন তো সেম হইবই। এই ক্ষেত্রে যদি ডাইরেক্টর রায় কয় যে ভাই তুই কইরা দেখা কপি এরকমের, তখন মানা যাইব, কারণ কষ্ট আছে এটা করতে, হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল এরকম টাইটানিকের কপিটা। হ্যাঁ, হ্যাঁ। কষ্ট আছে। যেমন যদি যখন রায়হান রাফির তুফান আসছিল, তখন অনেকে বলছে কেজিএফ এর কপি। কিন্তু আমি ২ কোটি টাকা দিয়ে যদি আমি কেজিএফ পাই, আমার তো আপত্তি নাই। ওই Yes. অ্যাক্টর কই ২ কোটি বাজেট। তো যদি কপি বানাইতে মন চায়, ভালো স্টোরি দিয়ে একটা ভালো মুভির ভালো অ্যাডাপ্টেশন করো। ওইটা না করে তুমি ৩-৪ টা মুভির স্টোরি একসাথে খিচুড়ি বানাইবা, তারপর অডিয়েন্স রে দিয়ে দেবা, তাইলে তো হইব না। না, এটা তো বাংলা মুভির আগে থেকে একটা ইয়ে, যে এটা থেকে একটু এন্ডিং নিমু, এটা থেকে স্টার্টিং নিমু, এটা থেকে টুইস্ট নিমু, এটা থেকে থ্রিল নিমু, মুভি হয়ে গেছে।